শোনো মেয়ে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সবকিছুতে তোমার অধিকার আছে, তবে তিনটা কাজ কখনোই করবে না। প্রথমত, লোভ করবে না। লোভী মানুষকে আমি মানুষই ভাবি না। দ্বিতীয়ত, অনধিকার চর্চা কিংবা লিমিট ক্রস করবে না। তৃতীয়ত, আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে না। প্রত্যেক মানুষেরই আলাদা বৈশিষ্ট্য থাকে, ভালো খারাপ মিলিয়েই মানুষ। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো কিছু পরিবর্তনের চেষ্টা করো না। আশা করি বুঝতে পেরেছ। বিছানার এক কোণে কুটিসুটি মেরে বসে আছে মেয়েটি। ভারী লেহেঙ্গা গহনায় সুসজ্জিত, লম্বা ঘোমটায় বয়স ঠাউর করার উপায় নেই। স্বামী নামক লোকটার কথায় নীলিমা মাথা দুলালো, যদিও বা সবকিছু এখন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। যে পরিস্থিতিতে এই বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়ালো, তাতে এমন কিছু অকল্পনীয় নয়। টেবিলে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। যথারীতি মাথা দুলালো সে। লোকটা বিড়বিড় করে চলে গেল। মেয়েটি মাথা দুলানো ছাড়া আর কিছু জানে না নাকি? গলা দিয়ে স্বর বের হয় না। গলা কি কেউ চেপে ধরেছে? কবুল বলার সময় তো ঠিকই বলেছিল। দরজায় খট করে শব্দ হয়, সেদিক পানে আর চোখে তাকালো মেয়েটি। লোকটা ওয়াশরুমে গিয়েছে। ফোঁস করে দম ছাড়লো। এতক্ষণ দমটাও যেন আটকে ছিল। এসির মধ্যে বিন্দু বিন্দু ঘাম ললার জোরে। হঠাৎ যেন এলোমেলো হয়ে গেল তার জীবনটা। গতকালও তো কত সুন্দর হেসে খেলে কাটিয়েছিল। ভাবতেই বুক কেঁপে চোখ ঝাপসা হয়ে এলো। আম্মা, সবকিছু নিয়ে তোমার বাড়াবাড়ি। জন্মদিন পার্টি তো, আমি তো সারা রাত স্পেন্ড করবো না। যাবো, ঘুরে আবার চলে আসবো, কোনো দরকার নেই। সন্ধ্যার পর বাহিরে থাকার প্রয়োজন দেখি না। তোর আব্বা জানলে আমার সাথে ঝামেলা করবে। আশ্চর্য, তোমরা সবসময় আমার সাথে এমন করো। আমি কি বাচ্চা নাকি? দূর, ভাল লাগে না। রাগে গজগজ করে নিজের রুমে চলে গেল নীলিমা। বুবলি খানম এক দৃষ্টিতে মেয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। তার মেয়ে জানেও না আগামীকাল পার্টিতে যাওয়া তার ভাগ্যে ঘুণাক্ষরেও নেই। মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যাবে, নতুন এক পরিচয়ে পরিচিত হবে। বুকে হাহাকার করে উঠল। কঠিন হৃদয়ের নারী সে নারীও মেয়ে বিদায়ের কথা ভেবে আর্তনাদ করছে। মা তো মাই হয়। ছোট নিঃশ্বাস ছেড়ে চোখের জল আড়াল করে নিজের কাছে মন দিলেন তিনি। নিজের রুমে এসে গ্রুপ কলে বলছে, গাইস, আমার কাল কোনো কাজ নেই, সো বিকালে টিউশন শেষ করে আমি রোহানের সাথে অ্যাটেন্ড করব। প্যারা নেই, চিল, ওকে। আমার ঘুম পাচ্ছে, কাল তো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। নীলিমা বন্ধুদের সাথে লাইভ চ্যাট শেষ করে স্লো মিউজিক বাজিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করতে বসলো। বাসায় নিষেধ করলে হবে নাকি? আর মাত্র কদিন আছে তারা একসাথে থাকবে, তারপর সবাই ভিন্ন ভিন্ন গন্তব্যে পাড়ি জমাবে। সকালে ঘুম ভেঙে দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে, হাতে লাল পাড়ের হলুদ রঙের জমকালো কাতান শাড়ি। চেহারায় একাকার সমান বিস্ময় নিয়ে মায়ের দিকে চেয়ে আছে। চোখে উপচে পড়া দ্বিধাদ্বন্দ্ব। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা করে শুকনো ঢোক গিলল মেয়েটি। অবিশ্বাসী রুদ্ধ কণ্ঠে বলল, আম্মা, আমার কথা অসম্পূর্ণ রয়ে যায়। কপাল গড়িয়ে শিশির বিন্দুর মতো অশ্রু ঝরে পড়ে। বুবলি খানম নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। কাট কাট গলায় বললেন, বুঝতে যখন পেরেছো তাড়াতাড়ি তৈরি হও, হলুদ ছোঁয়ানো হবে একটু পর। ছেলের সম্পর্কে জানতে হলে আমার মোবাইলে ডিটেলস আছে, দেখে নাও। নীলিমার অভিমান কারো হয়, অবহেলায় দ্রুত বলে, ডিটেলস দেখে যদি না বলি তাহলে তো আর বিয়ে আটকে থাকবে না। বুবলি শক্ত কণ্ঠে বলেন, বিয়ে হবেই, যাই হয়ে যাক না কেন। আম্মা, তুমি না রোহানকে পছন্দ করতে? তাহলে রোহান যথেষ্ট বুঝদার ছেলে, আমি ওকে বুঝিয়ে বলবো। একটা কথা মাথায় রেখো, এমন কিছু করো না যাতে তোমার আব্বার উঁচু মাথা হেট হয়, আমাদের সম্মান নিয়ে টানাটানি হয়। তোমাকে বিশ্বাস করি, তৈরি হয়ে দ্রুত এসো। বুবলি খানম মেয়েকে কথা সম্পূর্ণ করতে দিলেন না। জানতে চাইলেন না মেয়ের অনুভূতির কথা, না জানতে পারলেন নিজের অপারগতার কথা। কি হলো মেয়ে, এখানে পুতুলের মতো বসে আছো কেন? তোমার এই ড্রেস আপে আমারই গরম লাগছে, হজম করছো কি করে? যাও, ফ্রেশ হয়ে এসো। নীলিমার ঘোর ভাঙে, চোখের পাপড়ি গাল ভিজে জুবুথুবু হয়ে আছে। প্রচুর অভিমান জমেছে সবার প্রতি। কেমন একটা কাঠখোট্টা লোক তার বর, কপালটাই খারাপ। দেওয়ালে কপাল ঠুকে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে মেয়েটার। লম্বা ঘোমটার আড়াল হতে আর একবার পরখ করলো লোকটাকে। লম্বা চওড়া সুন্দর দাড়ির ছাপ। লোকটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ব্যবহার যথেষ্ট আস্তাগফিরুল্লাহ। লোকটি কিছু না বলে বের হয়ে যায়। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় মায়াদয়ের বালাই নেই। নিশ্চয়ই জন্মের পরে মুখে মধুর বদলে নিম পাতার রস দিয়েছে ভেবেই ফিক করে হাসলো নীলিমা। সারাদিনে এই একটু হাসলো মেয়েটা। যে মেয়ে সবসময় হাসি খুশি প্রাণ উচ্ছল্লতায় মাতোয়ারা থাকতো, সে একদম নীরব নির্জীব হয়ে গেছে। আকস্মিক ঘটনা হয়তো মেনে নিতে পারেনি। ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো নীলিমা। সারাদিন আজ বসে বসেই কাটিয়েছে। নীলিমা রুমের সব জায়গাতে লাগেজের সন্ধান চালাচ্ছে। আশ্চর্য, কোনো লাগেজ নেই রুমে। সারা রাত কি পরে থাকবো? মন খারাপ করে বিছানায় বসতে গেলে চোখ যায় ড্রয়ারের দিকে। সেটা খুলে দেখে শার্ট, টি শার্ট, রুমাল আর কোট। এক নজর পরখ করার পর 3/4 একটা প্যান্ট নিয়ে নিজের হয় নাকি মাপ দিল। যা বাবা, এই লোকের কোয়ার্টার তো তার ফুল প্যান্ট হবে নাই বা কেন? যেখানে মেজো ভাইয়ের কোয়ার্টার প্যান্ট তার ফুল প্যান্ট হয়, সেখানে এ আর কোন ক্ষেতের মূলা? মেজো ভাইয়ের কথা মনে পড়তেই মেয়েটির মন খারাপ হয়ে গেল। ইস, কত শখ ছিল একমাত্র বোনের বিয়ে নিয়ে, অথচ আজ সেই মানুষটা তার পাশে ছিল না। যদি ভাই থাকতো তাহলে মা বাবা বিয়েটা তার অমতে কখনোই দিতে পারতো না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনা আপনি। মা বাবা কি লুকোলো তার থেকে? এই লোকটাই বা হঠাৎ কোথা থেকে উদয় হলো? সব রহস্য জানতে আগে নিজেকে ফ্রেশ এন্ড ফিট রাখতে হবে। একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে মেয়েটা চলে গেল ফ্রেশ হতে। বেলকনিতে বসে মেঘাচ্ছন্ন আসমান পানে তাকিয়ে আছে আকাশ চৌধুরী। ভাবছে তার প্রজাহীন রাজ্যের রানী করেছে কোনো এক রাজকন্যাকে। স্বর্গীয় মাকে স্মরণ করে আকাশ বিড়বিড়
বিড়বিড় করে বলল, আম্মি, তোমার রকচটা ছেলেকে শান্ত করার জন্য একজনকে নিয়ে এসেছি। হয়তো একটু স্বার্থপর আচরণ করেছি, হয়তোবা করতে বাধ্য হয়েছি, তবে তোমার দোয়া আছে তো সাথে। ভালোবেসে না হয় সবটুকু পুষিয়ে দিব। ঝিরঝির বৃষ্টি শুরু হতেই বেলকনি থেকে চলে আসে আকাশ চৌধুরী। রুমে ঢুকে দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই ছেলেটার হৃৎপিণ্ড 3000 ভোল্টের শর্ট খেলো। হাত চলে গেল আপনা আপনি বুকের বাপাশে। এ মেয়ে তো আসতে না আসতেই দখলদারি শুরু করেছে। নীলিমা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। পর্নে আকাশের ব্ল্যাক কম্বিনেশনের টি শার্ট আর 3/4 প্যান্ট আর লম্বা ঘুমটা দেওয়া ওড়নাটাকে কৌশলে এমন ভাবে পেঁচিয়েছে যাতে বুকের উপর থেকে সরে না যায়। আকাশ কোমরে এক হাত ঠেকিয়ে আর এক হাত কপালে স্লাইড করছে। মেয়েটা নিজের কাপড় রেখে তার জামা কাপড়ে হামলা চালালো কেন? লাগেজের জন্য চোখ ঘুরালে চোখ আটকালো আরেক দৃশ্যে। ড্রয়ারে থাকা আকাশের কাপড় সরিয়ে সেখানে দেখলো মেয়েটার লেহেঙ্গা। আকাশ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এজন্য বন্ধুরা এতদিন হাঙ্গামা করে বলতো, একবার বিয়ে কর বুঝতে পারবি ঠেলা কাকে বলে, কত প্রকার ও কি কি। রোহান অস্পষ্ট স্বরে নিজেকে শুধালো, রোহান, নাও ইউ ফিনিশড। আজকে শুধু বিছানা, কাপড় চোপড় সহ বস্তুগত জিনিস দখল করেছে। কাল না জানি তোর হৃৎপিণ্ড নিয়ে বাস্কেটবল, ফুটবল না খেলে। পুরো রুমটাই যেন ছেলেটাকে প্রহসন করে বলছে, বাছা ধন, এবার লে ঠেলা সামলা। দরজায় কেউ মৃদু করাঘাত করছে। রোহান ঘুমন্ত নীলিমার পানে চেয়ে চাদর দিয়ে মুড়িয়ে দিল তাকে। সে দরজা খুলতে চলে আসে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মিম, হাতে লাগেজ ধরা। আকাশকে দেখে গড়গড় করে বলে, ভাইজান, বৌরানির লাগেজটা সোফার পাশে আসিল, খেয়াল হইতেই লইয়া আইছি। ওইখানে পইরা আছে জানলে আরো আগে লইয়া আইতাম। মিমের মুখভঙ্গি এমন যে লাগেজটা আগে না এনে সে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। সবকিছুতেই মেয়ে সিরিয়াস থেকে অতিরিক্ত সিরিয়াস থাকে। আকাশ ছোট স্বরে বলল। মিম রুমে একটু উকিঝুঁকি দিয়ে বলল, বৌরানের কিছু লাগবো ভাইজান, আমি আইনা দেই। আকাশের ভ্রু কুচকে এলো। সোজা সাপটা জবাব দিল সে, না দরকার নেই, লাগলে তোকে ডেকে পাঠাবো। আচ্ছা। হেলে দুলে চলে গেল মেয়েটা। আকাশ দরজা বন্ধ করে দেয় ভেতরে ঢুকে। আকাশ খাটের পাশে যেতেই দেখে ঘুমন্ত মেয়েটি নেই। আশ্চর্য, এখনই তো ছিল। নীলিমা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ছেলেটাকে কিছু খুঁজতে দেখে মৃদু স্বরে বলল, আপনি কি আমায় খুঁজছেন? রাতের নিস্তব্ধতা ভেঙে শটটি যেন বৃষ্টিকন্যার নুপুরের মতো তাল দিয়ে উঠল। নীলিমার প্রথম কথা, নতুন জীবনের প্রথম আলাপনের ধোয়া, অন্তরে বয়ে যাওয়া অজানা অনুভূতি আকাশের মুখাবয়বে প্রকাশিত হয়নি। চোখে চোখ রেখে শান্ত, ধীরচিত্ত ও স্পষ্ট কণ্ঠে বলল, না। নিজের দেওয়া জবাবে নিজে থ হয়ে গেল। মিথ্যা কেন বলল? নিজের অনুভূতি আকস্মিক করা কাজ কারবার কোনো কিছুই আস্থার পরিচিত নয়। এই আকাশের সাথে আকাশ চৌধুরী পরিচিত নয়। বুঝতে পারল আজকের সময়গুলো তার জন্য ভয়ঙ্কর। লুকায়িত কোনো রূপ টেনে হিচড়ে বের হয়ে আসার প্রয়াস চালাচ্ছে। সবকিছুকে রুখতে হলে ঘুম দেওয়া প্রয়োজন। আকাশ বিছানায় উঠে শুতে শুতে বলল, তোমার লাগেজ এনেছি মিম, নিজের কাপড় চোপড় পরো। আমার জিনিসে হাঙ্গামা করবে না, শুয়ে পড়ো। আমার বাড়িতে থাকতে হলে সকালে উঠে আল্লাহ খোদা রাখতে হবে। রুটিনের হেরফের পছন্দ না আমার। নীলিমা লোকটার দিকে তাকিয়ে আছে। নতুন জায়গা হওয়াতে ঘুম ঘন করে হয়নি। মাথা ধরেছে। অহেতুক এই মানুষটার প্যান প্যান আরো অসহ্য। সে কি ইচ্ছা করে এই বাড়িতে এসেছে? লোকটাই তো বিয়ে করে এনেছে। কোথায় একটা রোমান্টিক বর আশা করেছিল, মিষ্টি মিষ্টি কথা বলবে। শেষমেশ এমন একজন লাইফে এলো যার কথায় 5 কেজি চিনি দিলেও খাওয়ার অযোগ্য। কি হলো, সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি? বিছানায় শুতে পারো। সিনেমার মতো এদিক ওদিক শুতে যাওয়ার দরকার নেই। আমি এদিক ওদিক যাচ্ছি না। আপনার রুমে পাশ বালিশ নেই। আমার পাশ বালিশ ছাড়া ভালো ঘুম হয় না, বিরক্ত নিয়ে বলল মেয়েটা। আকাশের নিজেকে আস্ত একটা অকর্ম মনে হচ্ছে। এ জীবনে সে পাশাপাশি বালিশ ছাড়াই কাটিয়েছে। ছেলেদের নাকি বউ ছাড়া ঘুম হয়, কিন্তু পাশ বালিশ ছাড়া ঘুম হয় না। এদিকে এই মেয়ের এখন জামাই থাকা সত্ত্বেও পাশ বালিশ লাগবে ঘুমানোর জন্য। সবই কপাল। স্বাভাবিকভাবে বিয়ে হলে এতক্ষণে জামাইয়ের আদরে ঘুম বাবা পালাতো। ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, ওয়ার্ড্রোব আলমারিতে আছে। নীলিমা কোলবালিশ নিয়ে ঘুমিয়ে আছে। আকাশও ঘুমিয়ে আছে। নীলিমা দেখছে চোখের কোণা দিয়ে তাকে। তা দেখে আকাশ বলল, আমি কাউকে চুমু খাচ্ছি না যে সে চোখ মুখ এমন খিচিয়ে রাখবে, নাকি তার ইচ্ছা জেগেছে? মেয়েটি ঝটপট চোখ খুলে অবিশ্বাস্য চাহনি মেলে ধরল। ছেলেটা ঘুমের আয়োজন করছে। মুখে হাসির কোনো রেশ নেই, অথচ সে ঠিকই হাসছে। নীলিমা বুঝতে পারে না সিরিয়াস মুডে এমন লুচু কথা বলে কি করে। অসভ্য লোক, আসলেই অসভ্য। মেয়েটা গালমন্দ করতে করতে ঘুমিয়ে পড়ল। সে জানতেই পারল না তার অজান্তে কেউ একজন তার চেহারার মাপঝোঁক করতে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আর এখানেই সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই কাপলের কি মিলন হবে, নাকি আরো বেশি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে? কেন হঠাৎ মেয়েটিকে না জানিয়ে বিয়ে দিল? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিন রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।